আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। আজকে যথারীতি আবার তোমাদের মাঝে একটা ভৌতিক গল্প উপহার দিতে আমি হাজির হয়েছি। আজকের অন্যতম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা বউচণ্ডীর মাঠ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12 সেপ্টেম্বর 1894, 1 নভেম্বর 1950। জনপ্রিয় ভারতীয় বাঙালির কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ, উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। তার কলমে লেখা আজকের এই ভৌতিক গল্প। এ লেখা পড়তে গিয়ে দুঃসাহসিক এক পরিচয় দিচ্ছি আমি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর লেখায় যদি ভুলভ্রান্তিতে কখনো উচ্চারণে আমার কোনো সমস্যা হয়, তাহলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বাংলা সাহিত্যে প্রেত অসুরারি অপদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো কথা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ধারাবাহিকতায় আজকের একটি গল্প, বউচণ্ডীর মাঠ। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ, সাউন্ড এডিটিংয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বউচণ্ডীর মাঠ এখন আমরা শুনবো। গ্রামের বাওরের মধ্যে নৌকা ঢুকলেই জল জাজিরের দামে আটকে গেল। কানন গো, হেমনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছে ছড়িয়ে বেঁধে নাও, বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে। হেমনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শীঘ্রই খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপে বড় সাহেবের শিগাড়ির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ করতে হবে। সকলে সেই দিকে চোখ। সাব ডেপুটি নিপেনবাবুর কাজ শেখাবার জন্য এইবার প্রথম খানাপুরীর মাপজোক করে জমি রেকর্ড করা কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা ধুলেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করেছিলেন, শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতেই তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নিপেনবাবুকে বললুম, টেনানসি এটকে কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত মাস যায়। গ্রামে নদীটির দুই পার ভরে সবুজ সবুজ লতানো গাছ, নীল পাহাড়ি বন, অপরিচিত ফুল ফুটে আছে। বার্জার কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় অখণ্ড গেটু ফুলের বন, ফুলের ডালি মাথা নিয়ে ঝিরিঝিরি বাতাস মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পোড়া কঠা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছের গাও শালিকের জাক কিচিরমিচির করছে। নদীর বা পাড়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনগুলোর ঝাড়। তাদের কুচু কুচু হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা গন্ধ উঠেছে বেশ। বেলা আরেকটু পড়লে আমরা সেই বাওরের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথাও ঠিক হবে দেখতে গেলুম।
নদীর ধার থেকে গ্রামে একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের সেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল। তারা বাঁধারের খানিকটা দূরে মাটিতে ডাব কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধ হয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলাম, রসুলপুর কোন গা খানার নাম মশাই? সামনে ওটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমড়ে, পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এ গাগুলোর পেছনে, কোষ দুই তফাৎ আপনারা। আমাদের পরিচয় শুনে বৃদ্ধা বললেন, এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপ কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললাম, তাতে তো হবেই, বরং তারও বেশি। বৃদ্ধা বললেন, এখানে একটা ঠাকুর স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধার নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপচারিতা হয়ে গেল। তার প্রত্যেক জমাজমি অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্য এবার যদি সেগুলো একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিন জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাই সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন? চক্রবর্তী মশাই, আপনাদের কি কোনো নিপেন বাবু? বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি? কথা শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাই মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এই অঞ্চলে অনেক প্রাচীন লোক এই গল্প জানে। সেকালে এই গ্রামে এক ঘরে সম্পন্ন হয়ে গৃহস্থ বাস করত। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিলেন। ওই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত বউয়ের শরীর 50 বছর বয়স হলে চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ঢগা মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউর মুখের গঠনটি বড় সুন্দর, মুখের স্বাদ যেন হরন্তনের টেক্কির মতো, চোখ দুটো বেশ ঢাগর, ভাষা ভাষা, মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকেরা বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সেটি মাটির দিকে চোখ রেখে ছাড়া কথাই বলে না। অল্প বয়সে খুড়শ্বশুরি দলের সামনে ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনি গুণ। মাসে 2-3 দিন পর কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকালে দেখলো বউটি আর সব ভালো বটে, কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীকে গ্যাস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধ হয়, এর জন্য অন্যরকম করে। ক্রমেই কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মের বাইরে লোকেরা ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাইর হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2-3 দিন কি একদিন সকালের আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে হয়। সে জনের পায়ে পড়ে ওর কাছে কাকুতি মিনতি করে,
কিছুতেই বুঝে না। পুরুষ মানুষের গলায় স্বর শুনলেই কেমন যেন আকষ্ট হয়ে পড়ে। অনেক আদর করে বুঝিয়ে সুঝিয়ে সকালে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড় শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সেই স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে আমার বড্ড ভয় করে, আমার ওরকম করে, আরো পাঠিয়ে নাও, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতর হয়ে গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দরজা বন্ধ করে দিল। তারা ঠিক করলো এরকম দিতে দিতে ক্রমই লজ্জা লাগবে, নইলে এতদিন আর নেকামি ভালো লাগে না তার। পরে উঠে সকালে দেখলো ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই, নিকটে বাপের বাড়ি ঘা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সেখানেও যায়নি। তখন সকাল বলল পুরুষ পুকুরে ডুবে মরেছে। পুকুরে জল ফেলা হলো, কোনো সন্ধান মিলল না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের বাপ মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহে জাগবার অবকাশ পেল না। কত দেখে কত সন্ধান করে যে যখন কোনো খোঁজ মিল না, চৌধুরী মশাই মানসিক শোকে নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে ঘরে আনলেন। অজ ঘাড়াগা, অজ পারাগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পুরো ধারে গ্রামের মধ্যেই চতুর্দির বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মেজে বাওর হয়ে গিয়েছে তো সেই দিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীর সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠো গিয়েও অন্য কোথাও বাস করলো। এই সব অনেক বছর আগের কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিবৃত দুপুরে ভাসবন ছোঁয়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধান সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকারে জোপের মধ্যে যেন একটা চাপা কান্না ভর উঠেছে। জ্যোৎস্না রাতে অনেক নদীর ঘাট থেকে ফেরার পথে সাতিম গাছের নিচু ঢালের তলায় দিয়ে যেতে যেতে দেখেছে দূরের মাঠে সন্ধ্যা আপচায় জ্যোৎস্নার মধ্য দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ের জ্যোৎস্না পরা চিকচিক করতে থাকে। মাঠ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে বেড়া নাক কেশের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডালে নিচ করে ফুল পেরে নিতে দেখেছে। তারা ছোট ছোট পায়ের দাগ জোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গিয়েছে। মাঠের ধারে এক সাতিম গাছের তলায় উলু চণ্ডীতলা চৈত সংক্রান্তিতে গ্রাম্যবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় দিয়ে বউচণ্ডীর পুজো করে দিয়ে আসতো। বউচণ্ডী সকালে মঙ্গল করেন, অসুখ হলে ছাড়িয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ চলে আছে। কচি ছেলেদের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরে শীঘ্রই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলের বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্পে শেষ হলো। তারপর আরো নানা কথাবার্তার পর তিনি আর সকালে উঠে চলে গেলেন। বেলা শেষ পড়ে এসেছে। সন্ধ্যার বাসায় সাতিম
বনে সুসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত নিচু নিচু ডিবি আর গেটু ফুলের বনে একেবারে ভরা। বাদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজর খানিকটা ঘন শিউলি গাছের ছাড়িয়ে মধ্য দিয়ে চোখে পড়ল। নৌকাগুলোই বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছরের আগেকার পলাতক গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলো। মাঠের মাঝে উঁচু টিভির ওকাকার সেতু ফেলে ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারাদিন সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাতে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে, মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। পাশের যুবে ফুটন্ত বন অপরাজিত ফুলের রঙে মিলিয়ে নদী বয়ে যায়। সাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সেই বয়ে বয়ে মাঝে মাঝে পূর্ব দিকে চেয়ে দেখে ভোরের আলোয় ফোটাবার দেরি, সন্ধ্যা হয়ে গেল। বনের ওপরে নবচরণের চাঁদ উঠল। একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আদার ভরা নিবৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব শব্দ হচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির, কি কোনো পতঙ্গের ডাক। বাউরের মুখে পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছনে ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া জাফরা জ্যোৎস্না রাত্রির অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগের সেই লজ্জ কুঠিত ভীরু পল্লী বধূটির মতোই।
বিব্রতভূষণ বন্দ্যোপাধ্যায়, 12 সেপ্টেম্বর 1894, 1 নভেম্বর 1950। জনপ্রিয় ভারতীয় বাঙালির কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস এবং ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিব্রতভূষণ প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ, উপন্যাস, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সবচেয়ে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। তার কলমে লেখা আজকের এই ভৌতিক গল্প। এ লেখা পড়তে গিয়ে দুঃসাহসিক এক পরিচয় দিচ্ছি আমি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর লেখায় যদি ভুলভ্রান্তিতে কখনো উচ্চারণে আমার কোনো সমস্যা হয় তাহলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বাংলা সাহিত্যে প্রেত অসুরারি অপদেবতা নিয়ে প্রচুর ভালো ভালো কথা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ধারাবাহিকতায় আজকের একটি গল্প, বউচণ্ডীর মাঠ। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বউচণ্ডীর মাঠ এখন আমরা শুনব। গ্রামের বাওরের মধ্যে নৌকা ঢুকলেই জল জাজিরের দামে আটকে গেল। কানুন গো, হেমনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছে ছড়িয়ে বেঁধে নাও, বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বের হচ্ছে। হেমনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শীঘ্রই খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনে নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপে বড় সাহেবের শিগাড়ির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ করতে হবে। সকলে সেই দিকে চোখ। সাব ডেপুটি নিপেনবাবুর কাজ শেখাবার জন্য এইবার প্রথম খানাপুরীর মাপজোক করে জমি রেকর্ড করা কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা ধুলেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার বান করেছিলেন, শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতেই তিনি ছয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমনবাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নিপেনবাবুকে বললুম, টেনানসি এটকে কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত মাস যায় যায়। গ্রামে নদীটির দুই পার ভরে সবুজ সবুজ লতানো গাছ, নীল পাহাড়ি বন, অপরিচিত ফুল ফুটে আছে। বারজার কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় অখণ্ড গেটু ফুলের বন, ফুলের ডালি মাথা নিয়ে ঝিরিঝিরি বাতাস মাথা দোলাচ্ছে। দুধারে রোদ পোড়া কঠা ঘাসওয়ালা মাঠের মাঝে পত্র বিরল বাবলা গাছের গাও শালিকের জাক কিচিরমিচির করছে। নদীর বা পাড়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনগুলোর ঝাড়। তাদের কুচু কুচু হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা গন্ধ উঠেছে বেশ। বেলা আরেকটু পড়লে আমরা সেই বাওরের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথাও ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রামে একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের সেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল। তারা বাঁধারের খানিকটা দূরে মাটিতে ডাব কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম,
রসুলপুর কোন গা খানার নাম মশাই? সামনে ওটা না ওই পাশে। তিনি বললেন, আগে না, এটা হলো কুমড়ে, পাশের ওটা আমডাঙ্গা। রসুলপুর হলো এ গাগুলোর পেছনে। কোষ দুই তফাৎ আপনারা। আমাদের পরিচয় শুনে বৃদ্ধা বললেন, এই মাঠটাতে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপ কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললাম, তাতে তো হবেই, বরং তারও বেশি। বৃদ্ধা বললেন, এখানে একটা ঠাকুর স্থান, গায়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধার নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপচারিতা হয়ে গেল। তার প্রত্যেক জমাজমি অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্য এবার যদি সেগুলো একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেই দিন জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাই সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন? চক্রবর্তী মশাই, আপনাদের কি কোনো নিপেম বাবু? বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি? কথা শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাই মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা। এই অঞ্চলে অনেক প্রাচীন লোক এই গল্প জানে। সেকালে এই গ্রামে এক ঘরে সম্পন্ন হয়ে গৃহস্থ বাস করত। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিলেন। ওই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এখন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত বউয়ের শরীর 50 বছর বয়স হলে চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ঢগায় মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউর মুখের গঠনটি বড় সুন্দর, মুখের স্বাদ যেন হরন্তনের টেক্কির মতো, চোখ দুটো বেশ ঢাগর, ভাষা ভাষা, মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকেরা বললে, এরকম বউ এ গায়ে আর আসেনি। সেটি মাটির দিকে চোখ রেখে ছাড়া কথাই বলে না। অল্প বয়সে খুড়শ্বশুরি দলের সামনে ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনি গুণ। মাসে 2-3 দিন পর কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকালে দেখলো বউটি আর সব ভালো বটে, কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীকে গ্যাস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ বোধ হয়, এর জন্য অন্যরকম করে। ক্রমেই কিন্তু দেখা গেল যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী কি কোনো বড় কাজকর্মের বাইরে লোকেরা ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাইর হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2-3 দিন কি একদিন সকালের আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে হয়। সে জনের পায়ে পড়ে ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝে না। পুরুষ মানুষের গলায় স্বর শুনলেই কেমন যেন আকষ্ট হয়ে পড়ে। অনেক আদর করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড় শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন
তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সেই স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে আমার বড্ড ভয় করে, আমার ওরকম করে, আরো পাঠিয়ে নাও, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতর হয়ে গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দরজা বন্ধ করে দিল। তারা ঠিক করলো এরকম দিতে দিতে ক্রমেই লজ্জা লাগবে, নইলে এতদিন আর নেকামি ভালো লাগে না তার। পরে উঠে সকালে দেখলো ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ি ঘা, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সেখানেও যায়নি। তখন সকাল বলল পুরুষ পুকুরে ডুবে মরেছে। পুকুরে জল ফেলা হলো, কোনো সন্ধান মিলল না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের বাপ মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহে জাগবার অবকাশ পেল না। কত দেখে কত সন্ধান করে যে যখন কোনো খোঁজ মিল না, চৌধুরী মশাই মানসিক শোকে নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে গড়ে আনলেন। অজ ঘাড়াগা, অজ পারাগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পুরো ধারে গ্রামের মধ্যেই চতুর্দির বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মেজে বাওর হয়ে গিয়েছে তো সেই দিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল করতে দেখেছি। ক্রমে চৌধুরীর সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল, উঠো গিয়েও অন্য কোথাও বাস করলো। এই সব অনেক বছর আগের কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিবৃত দুপুরে ভাসবন ছোঁয়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধান সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকারের ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্না ভর উঠেছে। জ্যোৎস্না রাতে অনেক নদীর ঘাট থেকে ফেরার পথে সাতিম গাছের নিচু ঢালের তলায় দিয়ে যেতে যেতে দেখেছে দূরের মাঠে সন্ধ্যা আপচায় জ্যোৎস্নার মধ্য দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ের জ্যোৎস্না পরা চিকচিক করতে থাকে। মাঠ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে বেড়া নাগকেশের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডালে নিচ করে ফুল পেরে নিতে দেখেছে। তারা ছোট ছোট পায়ের দাগ, জোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গিয়েছে। মাঠের ধারে এক সাতিম গাছের তলায় উলু চণ্ডীতলা চৈত সংক্রান্তিতে গ্রাম্যবধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় দিয়ে বউচণ্ডীর পুজো করতে দিয়ে আসতো। বউচণ্ডীর সকালে মঙ্গল করেন, অসুখ হলে ছাড়িয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ চলে আছে। কচি ছেলেদের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরে শীঘ্রই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলের বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্পে শেষ হলো। তারপর আরো নানা কথাবার্তার পর তিনি আর সকালে উঠে চলে গেলেন। বেলা শেষ পড়ে এসেছে। সন্ধ্যার বাসায় সাতিম বনে সুসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত নিচু নিচু ডিবি আর গেটু ফুলের বনে একেবারে ভরা। বাদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজর খানিকটা ঘন শিউলি গাছের ছাড়িয়ে মধ্য দিয়ে চোখে পড়ল। নৌকাগুলোই বসে আসন্ন সন্ধ্যায় 80 বছরের আগেকার পলাতক গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু টিবির ওকাকার সেতু ফেলে ঘন বনের দিকে
চেয়ে মনে হলো যে সারাদিন সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাতে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে, মাটির মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে তাকিয়ে থাকে। পাশের জুপে ফুটন্ত বন অপরাজিত ফুলের রঙে মিলিয়ে নদী বয়ে যায়। সাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়, সেই বয়ে বয়ে মাঝে মাঝে পূর্ব দিকে চেয়ে দেখে ভোরের আলোয় ফোটাবার দেরি, সন্ধ্যা হয়ে গেল। বনের ওপরে নবচরণের চাঁদ উঠল। একটু পরে জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারের আদার ভরা নিবৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব শব্দ হচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাউরের মুখে পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছনে ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশার ঘোমটা দেওয়া জাফরা জ্যোৎস্না রাত্রির অল্প অল্প লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগের সেই লজ্জ কুঠিত ভীরু পল্লী বধূটির মতোই।